ফুলেল শ্রদ্ধায় প্রিয় নেতা সুরঞ্জিত সেনগুপ্তকে বিদায় জানালো সুনামগঞ্জবাসী। কিছুক্ষণের মধ্যে বিদায়ে শেষকৃত্য। সাংবাদিক শিমুল হত্যার ঘটনায় গ্রেফতার শাহজাদপুরের পৌর মেয়র মিরুকে আদালতে নেওয়ার পর পাঠানো হয়েছে কারাগারে। আরও জিজ্ঞাসাবাদ করা হবে জানিয়েছেন পুলিশ সুপার। গাইবান্ধায় বাসে পেট্রোল বোমা মেরে 8 জনকে হত্যার বিচার শেষ হয়নি 2 বছরেও। দ্রুত বিচার ট্রাইব্যুনাল গঠনে আইন মন্ত্রণালয়ে আবেদন। চাঁদপুরের হাইমচরে শিক্ষার্থীদের পিঠের ওপর দিয়ে হেঁটে যাওয়ার ঘটনায় উপজেলা চেয়ারম্যান সহ 3 জনকে অভিযুক্ত করে তদন্ত রিপোর্ট জমা। এবং ঘোষণার পরও ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিক্ষার্থীদের হাতে পৌঁছায়নি মাতৃভাষার বই। সরকারের আন্তরিকতার অভাবকেই দুষছেন সংশ্লিষ্টরা। বাংলার সময়ের সঙ্গে আছে আমি হাফসাতুন্নেসা এবং আমি ওয়াহিদা স্বপ্না। বর্ষিয়ান রাজনীতিবিদ ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সুরঞ্জিত সেনগুপ্তের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন তার জন্মভূমি সুনামগঞ্জের দিরাইয়ের মানুষ। বিকেলে তার নির্বাচনী এলাকা শাল্লা হয়ে মরদেহ নিয়ে আসা হয় দিরাইয়ে। এ সময় তাকে গার্ড অব অনার প্রদান করেন পুলিশের একটি চৌকস দল। এর আগে দুপুরে সুনামগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয় মাঠে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি ফলকের সামনে শ্রদ্ধা জানান সর্বস্তরের মানুষ। দেওয়া হয় গার্ড অব অনার। এর আগে বেলা 11টার দিকে তার মরদেহ ঢাকা থেকে হেলিকপ্টার যোগে নেওয়া হয় সিলেটে। সুরঞ্জিত সেনগুপ্তের মরদেহ শহীদ মিনারে রাখার পর স্থানীয় আওয়ামী লীগ সহ সর্বস্তরের মানুষ তার কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। বর্ষিয়ান রাজনীতিবিদ সুরঞ্জিত সেনগুপ্ত গতকাল ভোর 4টায় রাজধানীর ল্যাবেড হাসপাতালে মারা যান। এটা খুবই দুঃখজনক এবং সময়ের নিয়মই হচ্ছে যে আমাদের সব নামকরা নেতারা চলে যাচ্ছে আর নতুন করে নেতা তৈরি হচ্ছে না। যে অপূরণীয় ক্ষতি হয়েছে সেটা পূরণ করার জন্য আমি আজকের দিনে সকল পেশা সকল মানুষের প্রতি আমি আহ্বান জানাবো, আমরা এই সুখকে শক্তিতে পরিণত করে আমরা যাতে সামনের দিকে এগিয়ে যেতে পারি। তিনি দিরাই থেকে গিয়ে জাতীয় পর্যায়ে নেতৃত্ব দিয়েছেন। শুধু জাতীয় পর্যায়ে না, তিনি দক্ষিণ এশিয়ার একজন বিজ্ঞ পার্লামেন্টারিয়ান, বর্ষিয়ান রাজনীতিবিদ। তাদের মতো যদি আমরা হতে চাই, আমাদের তরুণ প্রজন্মকে তাদেরকে অনুসরণ করতে হবে। গণতন্ত্রকে সুসংগত করার জন্য সব সময় তিনি কাজ করে গেছেন। আমরা তার মৃত্যুতে একজন দেশবরেণ্য নেতাকে হারালাম, আমাদের একজন জাতীয় নেতাকে হারালাম, যে জায়গাটা সহজে পূরণ হওয়ার মতো নয়। এই মুহূর্তে সুনামগঞ্জের দিরাই উপজেলায় আছেন রিপোর্টার ইকরামুল কবির। শেষকৃত্যের খবর জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। হাফসা, বর্ষিয়ান জননেতা সুরঞ্জিত সেনগুপ্তর সর্বশেষ যেই প্রক্রিয়া শেষকৃত্য অনুষ্ঠান এখনই চলছে। আপনারা দেখতে পাচ্ছেন আমার ঠিক পিছনে আছে। আজকে সকাল থেকে সিলেট, সুনামগঞ্জ, শাল্লা এবং দিরাই লাখো মানুষের শ্রদ্ধা জানানোর পর তার জীবনের শেষ সময়টুকু তার এই বাড়ির আঙ্গিনায়, এই যে বাড়ির আঙ্গিনায় তাকে শেষকৃত্য করা হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে আমি যেখানে দাঁড়িয়ে আছি তার পিছনেই শেষকৃত্য অনুষ্ঠান চলছে। শেষকৃত্য অনুষ্ঠানের আনুষ্ঠানিকতায় শত শত মানুষ এখানে দেখার জন্য অতি আগ্রহে আছেন। সমস্ত দিরাই আজকে শোকের যেই 3 দিন ব্যাপী শোক জানানো হয়েছে, সেই 3 দিন ব্যাপী শোকের কালো পতাকা জানিয়ে প্রত্যেকটি দোকান বন্ধ রাখা হয়েছে এবং শোক জানানো হয়েছে। আর এই যে সুরঞ্জিত সেনগুপ্তর, আমাকে এখানকার যারা আছেন বয়স্ক মানুষ, যারা আছেন বয়োজ্যেষ্ঠ মানুষ, তারা বলেছেন যে আগামী 9 ফেব্রুয়ারি ওনার 78তম জন্মদিন পালনের জন্য একটি কমিটি করা হয়েছিল এবং সেই কমিটিতে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল ওনার 78তম জন্মদিন পালন করা হবে এই দিরাইতে অত্যন্ত আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে। সেই জন্মদিনের 3 দিন আগেই তাকে শেষকৃত্যের মঞ্চে তাকে রাখা হলো এবং শেষকৃত্য করার পর এখানেই তিনি বিদায় নিলেন এবং তার যে বাড়ি রয়েছে এই বাড়িতে থেকে উনি 55 বছর রাজনীতি করেছে। 78 বছরের জীবনে 55 বছর রাজনীতি
করাকালীন 8 বার উনি বাংলাদেশের জাতীয় সংসদের সদস্য পদে আসীন হয়েছেন। বাংলাদেশের যে স্বাধীনতা পরবর্তী যে সংবিধান করা হয়েছে সেই সংবিধানের প্রণেতা এই বাবু সুরঞ্জিত সেনগুপ্ত, যাকে এই এলাকার মানুষ, ভাটি অঞ্চলের মানুষ, সুনামগঞ্জ অঞ্চলের মানুষ ভাটি বাংলার সিংহ পুরুষ হিসেবে যাকে আখ্যায়িত করে থাকেন। এবং এই এলাকার মানুষদের সাথে আমি কথা বলে যেটুকু জেনেছি, এই এলাকার মানুষের, গরিব দুঃখী মানুষের, তাদের সুখে দুঃখে হাসি কান্না তাদের সব সময় তাদের পাশে থেকেছেন। বড় ধরনের দুর্যোগ, বন্যা এবং বড় ধরনের বিপর্যয়ে তাদের পাশে ছুটে এসেছেন এবং এই ছুটে আসার কারণেই তাকে ভাটি বাংলার সিংহ পুরুষ হিসেবে আখ্যায়িত করেছেন। এবং এই এলাকার যারা জনগণ আছেন তারা আমার সাথে কথা বলে যেটা বলেছেন সেটা বলেছেন, যুগে যুগে ভাটি এলাকার মানুষ একজনই আসবেন, তার নাম হচ্ছে গিয়ে সুরঞ্জিত সেনগুপ্ত। এবং সেই বর্ষিয়ান জননেতা, সংবিধানের প্রণেতা এবং বাংলাদেশের সংবিধান বিশেষজ্ঞ সুরঞ্জিত সেনগুপ্তের সর্বশেষ কৃত্য সেটা এখনই অনুষ্ঠিত হবে। এই শেষকৃত্য অনুষ্ঠানের পরই তার জীবনের সর্বশেষ যে অধ্যায়, সেই জীবনের অধ্যায়ের অবসান ঘটবে। হাফসা, এই ছিল বর্ষিয়ান জননেতা সুরঞ্জিত সেনগুপ্তের শেষকৃত্য অনুষ্ঠানের সর্বশেষ খবর। প্রয়াত রাজনীতিবিদ সুরঞ্জিত সেনগুপ্তের শেষকৃত্যানুষ্ঠানের খবর জানালেন সহকর্মী ইকরামুল কবির। সিরাজগঞ্জে সাংবাদিক শিমুল হত্যার ঘটনায় গ্রেফতার শাহজাদপুরের পৌর মেয়র হালিমুল হক মিরুকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। বিকেলে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মোর্শেদ আলম এই আদেশ দেন। সিরাজগঞ্জ থেকে রিঙ্কু কুণ্ডের পাঠানো তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। সোমবার বিকেলে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে শাহজাদপুরের পৌর মেয়র হালিমুল হক মিরুকে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে নিয়ে যাওয়া হয়। আদালতে তার 7 দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। পরে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন এবং প্রয়োজনীয় কাগজপত্র শাহজাদপুর আদালতে পাঠানো হয়। সেখানে রিমান্ড আবেদনের শুনানি শেষে এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ। ওনাকে আপাতত এখানে জেলা হাজতে রাখা হয়েছে, পরবর্তীতে মূল মামলাটা তো হলো কি বলে শাহজাদপুর কোর্টে, ওইখান থেকে পরবর্তীতে ওই কোর্টে তো ওনাকে বাকি প্রক্রিয়া ওই কোর্টে হবে। এর আগে হালিমুল হক মিরুকে আরো জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানান পুলিশ সুপার মিরাজউদ্দিন আহমেদ। তিনি জানান, সাংবাদিক শিমুলের মৃত্যুর পর থেকেই পলাতক ছিলেন পৌর মেয়র হালিমুল হক মিরু। গতরাতে রাজধানীর শ্যামলীর একটি বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। পরে রাতে তাকে সিরাজগঞ্জে নিয়ে যাওয়া হয়। ভিকটিমের ওয়াইফ বাদী হয়ে থানাতে পৌর মেয়র সহ মোট 18 জন এজাহার নামীয় আসামি এবং অজ্ঞাতনামা আরো 20-25 জনকে আসামি করে থানাতে অভিযোগ দিলে আমরা মামলা রুজু করি। এই ঘটনার সাথে সম্পৃক্ত থাকার অভিযোগে আমরা 8 জনকে আইনের আওতায় আনতে সক্ষম হই। অভিযোগের প্রধান আসামি পৌর মেয়র হালিমুল হক মিরু, একে অ্যারেস্ট করার জন্য আমরা বিভিন্ন জায়গাতে অভিযান পরিচালনা করি। যৌথ সমন্বয়ে আমরা অভিযান চালিয়ে হালিমুল হক মিরুকে শ্যামলী এলাকা থেকে আমরা অ্যারেস্ট করতে সক্ষম হই। তাকে আমরা রাতেই সিরাজগঞ্জ জেলাতে নিয়ে এসেছি। এখন পর্যন্ত উনি বিষয়টিকে এড়িয়ে যাচ্ছেন, তারপরে আমরা আরো জিজ্ঞাসাবাদ করব, জিজ্ঞাসাবাদের মাধ্যমে নিশ্চিত হতে পারব। সাংবাদিক শিমুল হত্যার সঙ্গে জড়িত সন্দেহে এখন পর্যন্ত 8 জনকে গ্রেফতার করা হয়েছে। এদিকে হত্যা মামলায় অভিযুক্ত পৌর মেয়র হালিমুল হক মিরু ও তার সহযোগী KM নাসিরকে দলীয় পদ থেকে বহিষ্কার করেছে উপজেলা আওয়ামী লীগ। সময় সংবাদ, সিরাজগঞ্জ। এদিকে সাংবাদিক শিমুল হত্যার প্রতিবাদ ও গণমাধ্যম কর্মীদের ওপর হামলা নির্যাতন বন্ধের দাবিতে দেশের বিভিন্ন জেলায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সকালে নোয়াখালী প্রেস ক্লাবের সামনে সাংবাদিক সমাজের ব্যানারে মানববন্ধন করা হয়। এতে জেলায় কর্মরত সাংবাদিকদের সাথে একাত্মতা প্রকাশ করে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারা অংশ নেন। এ সময় বক্তারা সাংবাদিক শিমুল হত্যায় জড়িতদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের দাবি জানান। দুপুরে পিরোজপুরে টাউন ক্লাবের সামনে মানববন্ধনের আয়োজন করে জেলা প্রেস ক্লাব। এতে প্রেস ক্লাবের নেতৃবৃন্দের পাশাপাশি জেলায় কর্মরত প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার প্রতিনিধিরা অংশ নেন। এছাড়া চাঁদপুর, সাতক্ষীরা ও ভৈরব সহ দেশের বিভিন্ন স্থানে অনুষ্ঠিত মানববন্ধন কর্মসূচিতে সাংবাদিক হত্যা ও নির্যাতনে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়। বাংলা সময় আরো থাকছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে আপত্তিকর মন্তব্যের প্রতিবাদে রুয়েটের শিক্ষকদের ক্লাস পরীক্ষা বর্জন, অভিযুক্ত শিক্ষার্থীদের বহিষ্কারের দাবি। চাঁদপুরের হাইমচরে স্কুল শিক্ষার্থীদের পিঠের ওপর দিয়ে হেঁটে যাওয়ার সত্যতা পেয়েছে তদন্ত কমিটি। উপজেলার চেয়ারম্যান, স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি ও প্রধান শিক্ষককে অভিযুক্ত করে তদন্ত কমিটি রিপোর্ট জমা দিয়েছেন।
বিকেলে চট্টগ্রামের বিভাগীয় কমিশনার রুহুল আমিনের কাছে প্রতিবেদন জমা দেন তদন্ত কমিটির প্রধান সৈয়দা সরোয়ার জাহান। প্রতিবেদনে বলা হয়, প্রতি বছর বার্ষিক পরীক্ষার পর অনুষ্ঠিত ক্রীড়া প্রতিযোগিতায় এ ধরনের মানব সেতু তৈরি করা হয়, কিন্তু শিক্ষার্থীদের পিঠের ওপর জুতা পায়ে হেঁটে যাওয়ার নজির এই প্রথম। এ ধরনের আয়োজনে নিষেধাজ্ঞা জারির জন্য প্রতিবেদনে সুপারিশ করা হয়েছে। একই সঙ্গে উপজেলা চেয়ারম্যান নূর হোসেন পাটোয়ারি, ম্যানেজিং কমিটির সভাপতি হুমায়ুন কবির পাটোয়ারি ও প্রধান শিক্ষক মোশাররফ হোসেনকে অভিযুক্ত করা হয়েছে। গত 30 জানুয়ারি চাঁদপুরের হাইমচরে নীলকমল ওসমানিয়া উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের ওপর দিয়ে হেঁটে যায় উপজেলা চেয়ারম্যান নূর হোসেন পাটোয়ারি। গাইবান্ধায় যাত্রীবাহী বাসে পেট্রোল বোমা মেরে নারী ও শিশুসহ 8 জন নিরীহ মানুষকে হত্যার 2 বছরেও শেষ হয়নি বিচার কাজ। তবে দ্রুত বিচার ট্রাইব্যুনাল স্থাপনের জন্য আইন মন্ত্রণালয়ে আবেদন করা হয়েছে বলে জানিয়েছেন পাবলিক প্রসিকিউটর। তিনি জানান, আবেদন মঞ্জুর হলেই বিচার কাজ শুরু হবে। আরও জানাচ্ছেন হেদায়েতুল ইসলাম বাবু, ছবি তুলেছেন ওবায়দুল ইসলাম। কিছুতেই ছেলে হারানোর বেদনা ভুলতে পারছেন না মা মজিদা বেগম। ছেলের কথা মনে হলেই চোখের জলে বুক ভেসে যায় তার। কখনো বাড়ির উঠান, আবার কখনো কবরের পাশে দাঁড়িয়ে অঝরে কাঁদেন। 2 বছর ধরে এভাবেই ছেলে হারানোর কষ্ট বুকে নিয়ে বেঁচে আছেন তিনি। আর মৃত্যুর হাত থেকে যারা বেঁচে গেছেন তাদের তাড়া করে সেদিনের ভয়াবহ স্মৃতি। মনে করছি যে বাঁচবো না, পরে মাথাটা নিচু করছি, একটু আরাম লাগছে, পরে আমি জোরে ধাক্কা দিচ্ছি, আর কিছু কইতে পারি না। জ্বালানা ভাঙে আমরা বাইরে হয়েছি, বাইরে হয়ে কেউ বাইরে হতে পারছে, কেউ পারে নাই। গাড়িতে পুড়িয়ে ছাই হয়ে গেছে। গাড়ির ভিতরে আর 1 মিনিট থাকতাম তাহলে মনে হয় গাড়ির ভিতরে আর যতগুলো লোক ছিল অতগুলো লোক বাঁচার কথা ছিল না। পেট্রোল বোমার আগুনে পুড়ে শেষ হয়ে গেছে নিহত ও আহত পরিবারগুলোর সব স্বপ্ন। কিন্তু এখনো দোষীদের বিচার না হওয়ায় আক্ষেপের শেষ নেই হতাহতদের স্বজন ও এলাকাবাসীর। যারা এই কর্ম, এই অপকীর্তি করেছে তাদের কতটুকু শাস্তি হবে বা বিচারে কি হবে? এলাকাবাসীর পক্ষ থেকে সবাই চাচ্ছি যে এর একটা বিচার হওয়া দরকার এবং অপরাধী যে করেছে তার ফাঁসি হওয়া দরকার। তবে আদালতের পাবলিক প্রসিকিউটর জানালেন, 2013 থেকে 15 সাল পর্যন্ত গাইবান্ধায় দায়ের হওয়া 53টি নাশকতার মামলার বিচারের জন্য দ্রুত বিচার ট্রাইব্যুনাল গঠনের আবেদন করা হয়েছে। এই 53টি মামলা যেহেতু একটা কোর্টে বিচার করা সম্ভব না এখন যে বর্তমান আইনি ব্যবস্থায়, আমাদের যদি বিশেষ ট্রাইব্যুনাল স্থাপন করেন রংপুর বিভাগে, তাহলে আমরা মামলাগুলি দ্রুত নিষ্পত্তি করতে পারবো ইনশাআল্লাহ। 2015 সালের 6 ফেব্রুয়ারি গাইবান্ধার তুলসীঘাটে যাত্রীবাহী বাসে পেট্রোল বোমা নিক্ষেপ করে জামাত শিবির ক্যাডাররা। এতে শুধু মারাই যায়নি, দগ্ধ হয় 37 জন। হেদায়েতুল ইসলাম বাবু, সময় সংবাদ, গাইবান্ধা। গুলশানে হলি আর্টিজান হামলার আসামি রাজীব গান্ধীকে বগুড়ায় পৃথক 2টি মামলায় 15 দিনের রিমান্ড আদেশ দিয়েছেন আদালত। সকালে জেলার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত এই আদেশ দেন। এর আগে সকালে 90JMB মাস্টার মাইন্ড রাজীব গান্ধীকে আদালতে হাজির করে পুলিশ। এ সময় পুলিশ 2টি মামলায় 10 দিন করে 20 দিনের রিমান্ড আবেদন করে। শুনানি শেষে আদালত শিবগঞ্জে সন্ত্রাস দমন মামলায় 7 দিন এবং শেরপুরে জঙ্গি আস্তানায় গ্রেনেড হামলার মামলায় 8 দিন করে রিমান্ড মঞ্জুর করেন। রংপুরে কুনিও হোসি হত্যা মামলায় তদন্তকারী কর্মকর্তার সাক্ষ্য গ্রহণ হয়েছে আজ। এ নিয়ে 55 জনের সাক্ষ্য নেওয়া হলো। সকালে গ্রেফতারকৃত 5 আসামিকে আদালতে হাজির করে পুলিশ। পরে বিশেষ জজ নরেশ চন্দ্র সরকারের আদালতে মামলার তদন্তকারী কর্মকর্তা আব্দুল কাদের জিলানির সাক্ষ্য নেওয়া হয়। আগামী 13 ফেব্রুয়ারি আসামিদের আত্মপক্ষ সমর্থনের তারিখ ঘোষণা করেন আদালত। তদন্তকারী কর্মকর্তা মোহাম্মদ কাদের জিলানি, যিনি কাউনিয়া থানার ওসি হিসেবে দায়িত্বরত রয়েছেন, তিনি আজকে সাক্ষ্য প্রমাণ দিয়েছেন। রাষ্ট্রপক্ষ জবানবন্দি গ্রহণ করেছেন, আসামিপক্ষ জেরা করেছেন। রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে 33 ক্রেডিট পদ্ধতি বাতিলের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে শিক্ষার্থীদের আপত্তিকর মন্তব্যের কারণে অনির্দিষ্টকালের জন্য ক্লাস পরীক্ষা বন্ধ রেখেছে শিক্ষক সমিতি। কর্মসূচি অনুযায়ী সকাল 8টা থেকে রুয়েটের সব ধরনের ক্লাস ও পরীক্ষা বন্ধ রয়েছে। শিক্ষকদের অভিযোগ, আন্দোলনরত কিছু শিক্ষার্থী 33 ক্রেডিট বাতিলের পর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নানা ধরনের আপত্তিকর মন্তব্য করে। সেই সঙ্গে আন্দোলনরত অবস্থায় শিক্ষার্থীরা কয়েকজন শিক্ষককে শারীরিকভাবে লাঞ্ছিত করে বলেও অভিযোগ করেন তারা। রুয়েট প্রশাসনের কাছে অভিযুক্ত শিক্ষার্থীদের চিহ্নিত করে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন শিক্ষকরা। আমরা জানি যে সাধারণ শিক্ষার্থী যারা, তারা আসলে
এসবে কখনো থাকে না। তারা ওই ধৃষ্টতা কখনো দেখায় না যে একজন শিক্ষককে যে শ্রেণীকক্ষে পাঠদান করে তাকে প্রমাণ করবে। এখানে নিশ্চয়ই কতিপয় শিক্ষার্থী আছে, আমরা চাই আমাদের শিক্ষক সমাজের যে চাওয়া সেটা হলো তাদের আইডেন্টিফাই করা হোক এবং তাদের বিরুদ্ধে প্রশাসন যথাযথ ব্যবস্থা গ্রহণ করে। বাংলা সময় আরো থাকছে। কক্সবাজারে মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী বিজিপির গুলিতে বাংলাদেশি এক জেলে নিহত, আহত আরও একজন, বিজিবির প্রতিবাদ। আদিবাসীদের জন্য প্রণীত প্রাক প্রাথমিক বইয়ে বাংলার পরিবর্তে নিজস্ব ভাষা ব্যবহারের দাবি জানিয়েছে চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন আদিবাসী সংগঠন। সকালে জেলা শহরের বঙ্গবন্ধু মঞ্চের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে এই দাবি জানায় তারা। আদিবাসী মুক্তি মোর্চা সহ 4টি আদিবাসী সংগঠন যৌথভাবে এই কর্মসূচির আয়োজন করে। এ সময় বক্তারা বলেন, 1852 সাল থেকে সাঁওতাল সহ আদিবাসীরা রোমান অক্ষর ব্যবহার করে আসছে, কিন্তু আদিবাসী শিশু শিক্ষার্থীদের জন্য প্রণীত প্রাক প্রাথমিক বইয়ে বাংলা ভাষা ব্যবহার করা হয়েছে। এতে সাঁওতালদের নিজস্ব ভাষা বিলুপ্তির মুখে পড়বে বলেও শঙ্কা প্রকাশ করেন আদিবাসী নেতারা। সরকারের 2010 সালের শিক্ষানীতিতে ক্ষুদ্র নৃগোষ্ঠীর 5টি ভাষায় বই দেওয়ার যে অঙ্গীকার 6 বছর পর 1 জানুয়ারি বই উৎসবে তা কার্যকর হলেও বাস্তবায়ন হয়নি মাস পেরোলেও। এর কারণ হিসেবে সরকারের আন্তরিকতার অভাবকে দায়ী করছেন সংশ্লিষ্টরা। এখনো বই না পৌঁছানোর কারণ জানেন না খোদ দায়িত্বে থাকা কর্মকর্তারা। বিস্তারিত সাদিয়া আফরিনের রিপোর্টে। স্কুলের নাম কি? আমার নাম নাচারি। স্কুলের নাম কি তোমার? আমার নাম সরিয়া খেলাচ্ছে। একটি বাঙালি শিশুর জন্য এই প্রশ্ন সহজ হলেও চাকমা ভাষাভাষী 4 বছরের সমাদৃতার কাছে প্রশ্নটি দুর্বোধ্য, কেননা বাংলা ভাষার সাথে এখনো পুরোপুরি পরিচয় হয়নি তার। কি হয়? এই দুর্বোধ্যতা দূর করতে 2010 সালের শিক্ষানীতি অনুযায়ী চাকমা, মারমা, ত্রিপুরা, গারো এবং ওরাও ভাষায় এবছর থেকে প্রাক প্রাথমিক পর্যায়ের বই দেওয়ার উদ্যোগ নেয় সরকার। কিন্তু বই উৎসবের পর পুরো মাস পেরিয়ে ভাষার মাস ফেব্রুয়ারি এসে গেলেও সেই বই পৌঁছায়নি শিক্ষার্থীদের হাতে। বইগুলো এখনো আমাদের হাতে এসে পৌঁছায়নি এবং এই ব্যাপারে কোনো নির্দেশিকাও আমি পাইনি। বই লেখার সঙ্গে যারা যুক্ত তাদের সাথে আমার কথা হয়েছে যে আদিবাসী ভাষার বইগুলো এখনো যায় নাই। আমি নিজে স্টিয়ারিং কমিটির একজন সদস্য, বইয়ের চেহারা আমি নিজেও দেখি নাই এবং অনেকে দেখেন নাই। যতখানি আন্তরিকতা বা দরদ আশা করেছি সেটা কিন্তু আমি দেখতে পাচ্ছি না। এদিকে এতদিন পেরিয়ে গেলেও বই না পাওয়ায় ক্ষোভ জানিয়ে বই দেওয়ার দাবি জানান অভিভাবকরা। আমাদের ভাষার বইগুলো আমরা যদি পেতাম, ওগুলা শেখানোর পরে বাংলা ভাষার বর্ণগুলো শিখবে, একটু সুবিধা হতো আর কি। অনুরোধ থাকবে সরকারের কাছে বইগুলো যেন সরবরাহ করা হয় ঠিক মতো। আমি আসলে শুনছি, কিন্তু এখন পর্যন্ত আমাদের এইখানে গারো ভাষায় তারা যে পড়বে সে বইটা এখন এসে পৌঁছায়নি। এই ঘটনায় দুঃখ প্রকাশ করে শিগগিরই ব্যবস্থা নেওয়ার কথা জানালেন কর্তৃপক্ষ। আমি জানি না বই পৌঁছে যাওয়ার কথা, এমন হতে পারে যে তাদের হাতে আছে, তারা ডিস্ট্রিবিউট করবে। কয়েকদিন তো আসলে তারা বিভিন্ন প্রোগ্রাম নিয়ে ব্যস্ত ছিল। এটা তাৎক্ষণিকভাবে যাচাই করে দেখব, না পৌঁছানোর কারণটা অনুসন্ধান করব এবং দ্রুত পৌঁছানোর ব্যবস্থা করব। যদি কেউ ইচ্ছা করে বিলম্ব করে থাকে তাকে আমরা অবশ্যই জবাবদিহিতার মধ্যে নিয়ে আসবো। নিজের ভাষায় বই দিয়ে শিক্ষা জীবনের শুরু হলে আদিবাসী শিশুদের ঝরে পড়ার সংখ্যা কমবে বলেও মনে করেন সংশ্লিষ্টরা। সাদিয়া আফরিন, সময় সংবাদ, ঢাকা। কক্সবাজারের নাফ নদীতে মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী বিজিপির গুলিতে বাংলাদেশি এক জেলে নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। সকালে বাংলাদেশ মিয়ানমার সীমান্তে নাফ নদীর মৌলভীপাড়া পয়েন্টে এ ঘটনা ঘটে। পুলিশ ও ফেরত আসা জেলেরা জানান, সকালে স্থানীয় কয়েকজন জেলে সেখানে মাছ ধরতে যায়। এ সময় 6 থেকে 7 জন বিজিপি সদস্য স্পিড বোটে করে এসে তাদের ওপর গুলি চালায়। এতে নুরুল আমিন ও মোস্তফা হোসেন নামের 2 জেলে গুলিবিদ্ধ হন। তাদের উদ্ধার করে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক নুরুল আমিনকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত মোস্তফা হোসেনকে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়। এদিকে বিকেলে এ ঘটনায় প্রতিবাদ জানিয়ে চিঠি দিয়েছে বিজিবি। ময়মনসিংহ শহরের পুকুর ভরাট বন্ধ ও অবৈধ দখলমুক্ত করে পুনর্খননের দাবিতে মানববন্ধন করেছে পরিবেশ রক্ষা ও উন্নয়ন আন্দোলন নামে একটি সংগঠন। দুপুরে শহরের বেসরকারি ল্যাবরেটরি স্কুলের সামনে এ কর্মসূচি পালন করা হয়। এতে পরিবেশ রক্ষা উন্নয়ন আন্দোলনের নেতাকর্মীরা ছাড়াও সর্বস্তরের সাধারণ মানুষ অংশ নেন। এ সময় তারা কর্মসূচি থেকে অবিলম্বে পুকুর ভরাট বন্ধ করে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। অন্যথায় আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।
অবশেষে শুরু হয়েছে বরগুনার 33 কেভি বিদ্যুৎ লাইনে আর্থওয়্যার ও মাফলিং এর কাজ, কিন্তু কাজটি বাস্তবায়নে ব্যাপক অনিয়মের অভিযোগ রয়েছে ঠিকাদারি প্রতিষ্ঠানের নামে। যেভাবে কাজটি বাস্তবায়ন হচ্ছে তাতে কোনো অংশে ভোগান্তি কমবে না জেলাবাসীর। এই অবস্থায় আবারও আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছে নাগরিক অধিকার সংরক্ষণ কমিটি। বরগুনা থেকে MA আজিমের পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। পিরোজপুরের ভান্ডারিয়া থেকে দীর্ঘ 68 কিলোমিটার জরাজীর্ণ বিদ্যুৎ লাইনটি দিয়ে বিদ্যুৎ আসে বরগুনায়। বর্ষা মৌসুমে বৈদ্যুতিক খুঁটির গোড়া মাটি নরম হয়ে পড়ায় প্রায় হেলে পড়ে। একটি খুঁটি হেলে পড়লে 2 থেকে 3 দিন বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকতে হয় বরগুনাবাসীকে। জেলাবাসীর আন্দোলনের মুখে বিদ্যুৎ লাইনটির সংস্কার ও খুঁটির গোড়ায় মাফলিং ও আর্থওয়্যার দেওয়ার সিদ্ধান্ত নেয় বিদ্যুৎ বিভাগ। চলতি বছরের জানুয়ারি মাসে শুরু হয় মাফলিং এর কাজ, কিন্তু খুঁটির গোড়ায় দৈর্ঘ্য, প্রস্থ ও গভীরতায় 39 ইঞ্চি করে বালু, খোয়া ও সিমেন্টের ঢালাই দেওয়ার কথা থাকলেও দৈর্ঘ্য প্রস্থে দেওয়া হচ্ছে সর্বোচ্চ 29 ইঞ্চি। আর মাটি খুঁড়ে গভীরতা মাপলে দেখা যায় 39 ইঞ্চির পরিবর্তে ঢালাই দেওয়া হয়েছে মাত্র 9 ইঞ্চি। এছাড়া হেলে পড়া খুঁটিগুলোকে সোজা না করে এর গোড়ায় দেওয়া হচ্ছে ঢালাই। কাজটি শুরু থেকে কর্ম এলাকায় ঠিকাদারকে খুঁজে পাওয়া যায়নি, তবে শ্রমিকরা জানায় ঠিকাদার তাদেরকে 18 ইঞ্চি দিতে বলেছেন, তবে তারা আরো কমিয়ে দিচ্ছেন। স্যার আমি 18 ইঞ্চি করে, কিন্তু অনেক জায়গায় সমস্যা, এটা 1 ফুট পাইছেন, ওই যে নিচে গেলে 1 ফুট, আবার কোনো মাটি কাটার কারণে সারা 2 ইঞ্চি বেশি বেশ কম হয়। মোবাইল ফোনে ঠিকাদার পলাশ চৌধুরী অভিযোগ করেন জেলার বিদ্যুৎ বিভাগ টাকা না পেয়ে তার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। তিনি জানান কাজটি শ্রমিকদের চুক্তিতে দিয়েছেন, তারাই অনিয়ম করছে। আমি তো মনে করেন যে যা ভাষা যা ব্যবহার করা করছি, ঠিক আছে, আপনি কিন্তু ওদেরকে কন্ট্যাক্টে কাজ দেওয়া, বুঝতে পারছেন? হ্যাঁ, ওরা যদি একটু কম দেয়, ওটা আমার ব্যাপারটা বুঝুন, কিন্তু আমার বেনিফিট, আমি কিন্তু কন্ট্যাক্টের দরকার। আর নিম্নমানের এই কাজ নিয়ে ক্ষুব্ধ নাগরিক অধিকার সংরক্ষণ কমিটি। বিদ্যুৎ বিভাগের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আমরা যোগাযোগ করব এবং এই কাজটি কিছুতেই করতে দেওয়া যাবে না। আমরা অচিরেই এই কাজটি বন্ধ করার চেষ্টা করব। তবে জেলা বিদ্যুৎ বিভাগের কর্মকর্তারা এ ব্যাপারে কোনো কিছুই জানেন না। দুই একটা একটু সমস্যা আছে, একটু মেজারমেন্টের চাইতে কম করছে, তাও অ্যাকচুয়ালটা কি এটা আমিও জানি না, তবে মৌখিকভাবে শুনছি। সব দিকে 1 মিটার হওয়ার কথা, 1 মিটার দৈর্ঘ্য, 1 মিটার প্রস্থে, 1 উচ্চতা হওয়ার কথা। যদি 9 ইঞ্চি হয় সেরকম কাজে মানসম্মত হবে না। 33 কেভি লাইনটি সংস্কারে এবছর বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা শক্তিশালীকরণ প্রকল্পের মাধ্যমে 29 কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। সময় সংবাদ, বরগুনা। ময়মনসিংহের ভালুকায় প্রবাসী আবুল হাশেম হত্যা মামলার আসামি সাইফুলকে গ্রেফতার করেছে পুলিশ। পরে তার দেয়া তথ্যমতে অভিযান চালিয়ে নিহত হাশেমের শরীরের বিভিন্ন অংশ উদ্ধার করা হয়। পুলিশ জানায় গত বৃহস্পতিবার হাশেমের শ্যালক সাইফুলকে দিনাজপুর থেকে গ্রেফতার করে তারা। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে হত্যার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করে। পরে তার দেয়া তথ্যমতে রোববার সন্ধ্যায় আঙ্গারগাড়া গ্রামের একটি গর্ত থেকে হাশেমের খণ্ডিত মাথা, হাত ও পায়ের অংশ বিশেষ উদ্ধার করে। গত 14 নভেম্বর পারিবারিক কলহের জের ধরে হত্যা করা হয় আবুল হাশেমকে। গেজেট অনুযায়ী বর্ধিত বেতন ভাতা পরিশোধ করা না হলে আগামী 12 ফেব্রুয়ারি থেকে সারা দেশে কর্মবিরতির ঘোষণা দিয়েছে বাংলাদেশ লাইটারেজ জাহাজ শ্রমিক ইউনিয়ন। সকালে চট্টগ্রাম নগরীর বাংলা বাজার এলাকায় সংগঠনের কার্যালয়ে সংবাদ সম্মেলন করে কর্মবিরতির ঘোষণা দেওয়া হয়। বহুবার বেতন প্রদানের জন্য আমরা সংগঠনের পক্ষ থেকে অনুরোধ করলে মালিক পক্ষ বিভিন্ন তাল বাহানা করছে, যাহা শ্রমিকগণ আর বরদাস্ত করবে না। জুলাই 2016 হইতে জানুয়ারি 2017 পর্যন্ত বকেয়া এরিয়া সহ বর্ধিত বেতন ভাতা দিতে হবে, নইলে জাহাজ বন্ধ হবে। পঞ্চগড়ে বাণিজ্যিকভাবে তেজপাতা চাষ করে লাভবান হচ্ছেন চাষিরা। উৎপাদিত তেজপাতা কৃষকের কাছ থেকে সরাসরি কিনে নিচ্ছে মশলা প্রস্তুতকারী নামি দামি কোম্পানিগুলো। জেলার কৃষি কর্মকর্তা বলছেন, পোকামাকড় ও রোগবালাই তেমন না থাকায় দিন দিন বাড়ছে তেজপাতার চাষ। আব্দুর রহিমের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। কমিটি অবিলম্বে বাতিল করতে হবে এবং তিনি বলছেন যে 16 তারিখে অবিলম্বে উক্ত পকেট কমিটি। পঞ্চগড়ে বাণিজ্যিকভাবে তেজপাতা চাষ করে লাভবান হচ্ছেন চাষিরা। উৎপাদিত তেজপাতা কৃষকের কাছ থেকে সরাসরি কিনে নিচ্ছে মশলা প্রস্তুতকারী নামি দামি কোম্পানিগুলো। জেলার কৃষি কর্মকর্তা বলছেন, পোকামাকড় ও রোগবালাই তেমন না থাকায় দিন দিন বাড়ছে তেজপাতার চাষ। আব্দুর রহিমের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। আম, কুল, পেয়ারা ও পেঁপের মতো পঞ্চগড়ে বাণিজ্যিকভাবে শুরু হয়েছে তেজপাতার চাষ। বিঘার পর বিঘা জমিতে লাগানো হয়েছে তেজপাতার গাছ। কচি পাতার সবুজ রঙে সেজেছে বাগান। পরিচর্যায় নিয়োজিত রয়েছেন শ্রমিকরা। গাছ থেকে পাতা সংগ্রহের পর রোদে শুকিয়ে বস্তাবন্দি করছেন তারা। বাগান থেকে সরাসরি বাজারজাতের সুযোগ থাকায় নেই বাড়তি কোনো খরচের বিড়ম্বনাও।
তাই অন্য ফসলের তুলনায় তেজপাতা চাষ লাভজনক বলছেন চাষিরা। আমরা এখন তেজপাতার কাজ করি, হাজিরা 250 টাকা পাই। এখন আমাদের সুন্দর দিন চলতেছে। 12 বিঘা তেজপাতা লাগাইছি এবং তেজপাতায় আমরা লাভবান হয়েছি। আর আমাদের দেখা দেখি এলাকার সবাই তেজপাতা লাগাইছে। প্রথম বছর বিক্রি করছিলাম 50,000 টাকা, তারপরে বিক্রি করলাম আপনার 80,000 টাকার মতো। ব্যবসায়ীরা বাগান থেকে পাতাগুলা কেটে নিয়ে যায়। জেলার কৃষি কর্মকর্তা বলছেন, রোগবালাই কম ও বিক্রয় সুবিধা ভালো হওয়ায় দিন দিন বাড়ছে তেজপাতার চাষ। বিভিন্ন যে কোম্পানিগুলো আছে যারা বিশেষ করে প্রাণ, তারপরে রাধুনী যে স্কয়ার, এরকম বিভিন্ন কোম্পানিগুলো তারা এটা কিনে নিয়ে যাচ্ছে কৃষকের কাছ থেকে। কৃষক দামও ভালো পাচ্ছে। কৃষি বিভাগের তথ্য মতে জেলায় 177 হেক্টর জমিতে 252টি তেজপাতা বাগান রয়েছে। সময় সংবাদ, পঞ্চগড়। দর্শক, নির্বাচন কমিশন গঠনে নামের চূড়ান্ত তালিকা নিয়ে বঙ্গভবনে গেছে সার্চ কমিটি। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী দেবাশিস রায়। এ বিষয়ে আরো বিস্তারিত জানতে সরাসরি যাচ্ছি তার কাছে। দেবাশিস। স্বপ্না, আপনি জানেন যে নির্বাচন কমিশন গঠন করার জন্য যে সার্চ কমিটি গঠন করা হয়েছিল রাষ্ট্রপতির নির্দেশে, এবং সেই সার্চ কমিটি কিন্তু তাদের আজকে সর্বশেষ বৈঠকটি কিছুক্ষণ আগে সম্পন্ন করেছে। এবং সেই বৈঠক শেষে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে পিছনে যে বঙ্গভবনের ফটক লক্ষ্য করা যাচ্ছে, এই ফটক দিয়ে কিন্তু তারা ভেতরে প্রবেশ করেছেন। এবং এখন থেকে আমরা যদি ঘড়ি ধরি তাহলে বলা চলে যে খুব বড় জোর 10 মিনিট হয়েছে তারা এখানে প্রবেশ করেছেন। আমরা যতটুকু জানতে পেরেছি যে তারা যে 10 জনের নাম চূড়ান্ত করেছেন, বিভিন্ন যে প্রক্রিয়াগুলি ছিল, বিশেষ করে সুধী সমাজের সঙ্গে কথা বলা বা রাজনৈতিক দলগুলোর কাছ থেকে যে নাম আহ্বান করার বিষয়গুলি ছিল, সেগুলি শেষে কিন্তু তারা সব চূড়ান্ত করে 20 জনের তালিকা চূড়ান্ত করেছিল। এবং সেই তালিকা থেকে আরও বেশি পরিমাণে কাটছাট করে কিন্তু সেখান থেকে সর্বোচ্চ প্রতিটি পদের জন্য কিন্তু 2 জন করে নাম রেখে সব মিলিয়ে এখন পর্যন্ত আমরা জানতে পেরেছি যে মোট 10 জনের একটি চূড়ান্ত তালিকা কিন্তু তৈরি করা হয়েছে। এবং এই চূড়ান্ত তালিকা এখন পর্যন্ত প্রকাশ করা হবে কিনা এমন সিদ্ধান্ত কিন্তু বঙ্গভবনের পক্ষ থেকে বা বিশেষ করে নীতি নির্ধারণী মহলের উচ্চ পর্যায়গুলো থেকে কিন্তু এখনো নিশ্চিত করা হয়নি আমাদেরকে যে আসলে এই নামের তালিকা আজ প্রকাশ করা হবে কি হবে না। তবে তারপরও আমরা চেষ্টা করছি আসলে দর্শক আপনাদেরকে জানানোর যে এই নামের চূড়ান্ত তালিকার সর্বশেষ অবস্থা কোন দিকে যেতে পারে। তবে আমরা যতটুকু জানতে পেরেছি যে 6 সদস্যের কমিটি, সার্চ কমিটি এখানে প্রবেশ করেছেন, তারা রাষ্ট্রপতির কাছে পুরো প্রক্রিয়াটি সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করবেন। এবং রাষ্ট্রপতিকে অবহিত করার পরেই কিন্তু রাষ্ট্রপতির তরফ থেকে একরকম তাদেরকে জানানো হতে পারে, যে বলা যেতে পারে যে একরকম নির্দেশনার অপেক্ষায় তারা রয়েছেন। যেমনটি আমরা জানতে পেরেছিলাম সার্চ কমিটিতে যারা রয়েছেন তাদের সঙ্গে কথা বলার পরে তারা যেমনটি জানিয়েছেন যে রাষ্ট্রপতির দরবার থেকে বা রাষ্ট্রপতির তরফ থেকে যেমন নির্দেশনা আসবে, সেই নির্দেশনা মাফিক কিন্তু তারা ব্যবস্থা নেবেন বা পরবর্তী প্রক্রিয়াগুলি তারা অনুসরণ করবেন বলে আমাদেরকে জানিয়েছেন। ঠিক এই মুহূর্তে বলতে পারি যে যেহেতু মিনিট 10 হয়েছে তাদের ভেতরে প্রবেশ করার, আমরা বলতেই পারি যে এতক্ষণে সম্ভবত তাদের যে বৈঠক এবং তাদের যে সৌজন্য সাক্ষাৎ সেটি কিন্তু ভিতরে শুরু হয়েছে। এবং এটি কতক্ষণ চলে সেটি এখন দেখার বিষয়। আমরা চেষ্টা করব যে আসলে ভেতর থেকে কোনো নতুন কোনো সংবাদ এলে বা ভেতর থেকে চূড়ান্ত কোনো তালিকা পেলে আপনাদেরকে দর্শক জানানোর চেষ্টা করব। আমরা বলতে পারি যে এখন পর্যন্ত ভেতরে বৈঠকটি চলছে এবং বৈঠক শেষ হওয়ার পরেই কিন্তু বঙ্গভবনের তরফ থেকে আমাদেরকে এতক্ষণ পর্যন্ত জানানো হয়েছে যে এটি মন্ত্রিপরিষদ বিভাগের, যেহেতু এখানে সচিবিক দায়িত্ব পালন করছে এবং মন্ত্রিপরিষদ বিভাগ সার্চ কমিটি এবং সরকারের পক্ষ থেকে এই জিনিসটি সমন্বয় করছে, সেখান থেকে আসলে চূড়ান্ত ঘোষণা বা চূড়ান্ত যে তালিকা সেটি কিন্তু প্রকাশ করার কথা রয়েছে। তো আমরা সর্বশেষ ঘটনা জানার চেষ্টা করছি এবং বঙ্গভবন থেকে বিশেষ করে সার্চ কমিটির সদস্যরা বৈঠক শেষে বেরিয়ে এলে তাদের কাছে আমরা জানার চেষ্টা করব যে আসলে সর্বশেষ অবস্থা কি দাঁড়িয়েছে এবং নামগুলো যে জমা দেওয়া হয়েছে সেটি নিয়ে রাষ্ট্রপতি কি নির্দেশনা তাদের দিয়েছেন আমরা জানার চেষ্টা করব। এবং দর্শক আপনাদেরকে বঙ্গভবনের এই সামনের ভাগ থেকে আপনাদেরকে সর্বশেষ তথ্য জানানোর চেষ্টা করব। স্বপ্নে এই ছিল এখন পর্যন্ত সার্চ কমিটির যে বৈঠক, সেই বৈঠক নিয়ে আমার কাছে সর্বশেষ। দর্শক, নির্বাচন কমিশন গঠনে 10 জনের চূড়ান্ত নামের তালিকা নিয়ে বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে দেখা করতে গেছে সার্চ কমিটি। সেই বিষয়ে বঙ্গভবনের সামনে থেকে আমাদের বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী দেবাশিস রায়। বাংলা সময় শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। ফুলের শ্রদ্ধায় প্রিয় নেতা সুরঞ্জিত সেনগুপ্তকে বিদায় জানালো সুনামগঞ্জবাসী। কিছুক্ষণের মধ্যে দিরাইয়ে শেষকৃত্য। সাংবাদিক শিমুল হত্যার ঘটনায় গ্রেফতার শাহজাদপুরের পৌর মেয়র মিরুকে আদালতে নেওয়ার পর পাঠানো হয়েছে কারাগারে। আরও জিজ্ঞাসাবাদ করা হবে জানিয়েছেন পুলিশ সুপার। গাইবান্ধায় বাসে পেট্রোল বোমা মেরে 8 জনকে হত্যার বিচার শেষ হয়নি 2 বছরেও। দ্রুত বিচার ট্রাইব্যুনাল গঠনে আইন মন্ত্রণালয়ে আবেদন।
চাঁদপুরের হাইমচরে শিক্ষার্থীদের পিঠের ওপর দিয়ে হেঁটে যাওয়ার ঘটনায় উপজেলা চেয়ারম্যান সহ 3 জনকে অভিযুক্ত করে তদন্ত রিপোর্ট জমা। এবং ঘোষণার পরও ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিক্ষার্থীদের হাতে পৌঁছায়নি মাতৃভাষার বই। সরকারের আন্তরিকতার অভাবকেই দুষছেন সংশ্লিষ্টরা। এই ছিল বাংলার সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময় নিউজ.টিভি। এছাড়া এইমাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন *BN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। আর সঙ্গেই থাকুন সময়ের।